ডেজি নিজের বাড়িতে ক্রিসমাস পার্টি অ্যারেঞ্জ করেছিল, কিন্তু অনেকক্ষণ ধরে নিজের বন্ধুদের জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে গিয়েছিল। খানিকক্ষণ পর ওর 4 বন্ধু ক্যারোলিন, রেবেকা, জন আর এরিক শেষ পর্যন্ত ওর বাড়িতে আসে। তারা প্রত্যেকে ক্রিসমাস থিম অনুযায়ী প্রস্তুত হয়েই এসেছিল। তারপর নিজেদের হাতে তারা ক্রিসমাস গিফট হিসেবে ডেজির জন্য অনেক কিছু নিয়ে আসে। সিরিয়াসলি গাইজ, টাইম দেখেছো? তোমরা জানো কত দেরি করে ফেলেছো তোমরা? আরে ইয়ার, চিৎকার করিস না। তুই তো জানিস যে ফেস্টিভ্যালের সময় ট্রাফিকের অবস্থা কি থাকে। কত কষ্টে পৌঁছেছি আমরা। আর তাছাড়াও তোর পছন্দের কেক না নিয়ে আমরা কি করে চলে আসতাম? বেচারা এরিক 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল এই কেকটার জন্য। ওহো, থ্যাংক ইউ সো মাচ এরিক, সো সুইট অফ ইউ। ঠিক আছে ঠিক আছে, এখন থ্যাংক ইউ আর ইমোশন সাইডে রাখ। বোর হচ্ছি, আর কিছু ইন্টারেস্টিং কর। একটু গান বাজনা চালা, আমরা নাচানাচি করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এরিক, তুমি মিউজিক কানেক্ট করো, আমি ততক্ষণে তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। এরিক ভলিউমটা বাড়িয়ে দিল এবং পার্টির আবহাওয়া তৈরি করল। ডেজি কিচেনে চলে গেল। তারপর সে গরম গরম পেস্ট্রি বার করল। সারা কিচেনে গন্ধ ছড়িয়ে গিয়েছিল। ও যখন সব প্লেটে সাজাচ্ছিল তখন হ্যাঁ, এত রাতে আমার কিচেনের জানলায় কে ঠকঠক করছে? এই প্রতিবেশীর বাচ্চাগুলোও না শান্তিতে থাকতে দেবে না। ডেজি জানলা দিয়ে বাইরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। চারিদিকটা ছিল অন্ধকার। ও ভাবল যে হয়তো শুনতে ভুল করেছে। তখনই যথেষ্ট হয়েছে বাবা, এক্ষুনি দেখাচ্ছি। অনেক হয়েছে মজা করা। ডেজি প্রচণ্ড রাগে জানলা খুলল। বাইরে দেখল কেউ সেখানে নেই। ঠান্ডা হাওয়ার এক ঝলক তার গায়ে লাগল। ডেজির গায়ের লোম খাড়া হয়ে গেল। বাইরে যদি কেউ না থেকে থাকে, জানলায় শব্দ করল কে? ও যখনই ঘাবড়ে গিয়ে জানলাটা বন্ধ করতে গেল, হঠাৎ অন্ধকারের মধ্যে জানলার বাইরে একটা অবয়ব দেখতে পেল। ঠিক যেন সান্টা ক্লজের পোশাকে একজন মানুষ দাঁড়িয়ে আছে। পলকের মধ্যে সে হঠাৎ উধাও হয়ে গেল। ডেজির চিৎকার শুনে ক্যারোলিন ছুটে সেখানে চলে এল। ডেজি, কি হয়েছে? তুমি চিৎকার করলে কেন? সব ঠিক আছে তো? আমি ঠিক আছি। ওই, তুমি প্লিজ এই জানলাটা বন্ধ করে দাও তাড়াতাড়ি। আমি পেস্ট্রি নিয়ে বাইরে যাচ্ছি। ওকে, রিল্যাক্স। ক্যারোলিন জানলাটা ভালো করে বন্ধ করে দিল। তারপর দুজনে ড্রয়িং রুমে এলো। ওরা সবাই সেখানে বসেছিল, কিন্তু আবহাওয়া যেন একটু অন্যরকম হয়েছিল। আবার আওয়াজ শুনেই ডেজির হাত থেকে প্লেট পড়ে যাচ্ছিল। কোনো রকমে সেটা সে সামলে নিল। ওর মুখটা সাদা হয়ে গিয়েছিল। আরে কি হলো তোর? ভূত দেখে নিয়েছিস নাকি? দরজাই তো নক করেছে, এত ভয় পাচ্ছিস কেন? কিছু না, ওই হঠাৎ আওয়াজ হলো তো, তাই ভয় পেয়ে গিয়েছি। জন, প্লিজ একবার পিপহোল দিয়ে দেখো না কে এসেছে, প্লিজ। আমি দেখব? দারুণ ব্যাপার ডেজি। আর তুইও না? আচ্ছা দাঁড়া, দেখছি কে। জন গটগট করে দরজার দিকে এগিয়ে গেল। ও আই হোল দিয়ে বাইরেটা তাকিয়ে দেখল। বাইরে সেই লোকটি দাঁড়িয়ে রয়েছে, লম্বা সাদা দাড়ি, সান্টা ক্লজের পোশাক পরে, যাকে ডেজি জানলা দিয়ে দেখতে পেয়েছিল। দেখতে পেয়েছো কে এসেছে বাইরে? আরে এটা তো স্যান্টা। মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছে। এ আমাদের সাথে পার্টি করতে চায়। দাঁড়া, একেও ভেতরে ডেকে নি, মজা হবে আজকে। কি? স্যান্টা? না, জন একদম দরজা খুলবে না। জন প্লিজ খুলবে না। ডেজির সাবধানবাণী জনের কানে পৌঁছনোর আগেই ও দরজাটা খুলে দিল। দরজা খুলতেই স্যান্টা কাউকে জিজ্ঞাসা না করে ঘরে ঢুকে এলো আর আরাম করে সোফাতে বসে গেল, যেন সে কতদিনের চেনা। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। আরে বাহ, এই পার্টিতে আমি বাকি ছিলাম নাকি? নাও, এবার স্যান্টা এসে গেছে। এবার বলো
স্যান্টাকে ছাড়া ক্রিসমাসের পার্টি কি করে পূর্ণ হয়, তাই না? বাকি সবাই তো ভাবছিল যেন কোনো পুরনো বন্ধু হয়তো এসেছে, কিন্তু ডেজি তার প্রাণ তো ওষ্ঠাগত হয়ে গিয়েছিল। ওই স্যান্টা এমনভাবে তাকে দেখছিল যেন শিকারকে সে লক্ষ্য করছে। ডেজির মনে বারবার সেই জানলায় দেখা দৃশ্যটা ভেসে আসছিল। কি ব্যাপার ডেজি, তোমার মুখ এরকম ফ্যাকাশে হয়ে গেছে কেন? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ভূত দেখেছো। 1 মিনিট ব্রো, আমরা তো এখনো ইন্ট্রোডাকশনই দিইনি। তুমি ওর নাম কি করে জানলে? আমি শুধু ডেজির না, তোমাদের সবার নাম জানি। হয়তো তোমরাও আমাকে জানো, হয়তো আমি কোনো বহুরূপী। ওহো, যথেষ্ট হয়েছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি আমাদের কলেজেরই কেউ একজন। এই সাসপেন্স দেখিয়ে ড্রামা করাটা বন্ধ করো। আমরা তোমার মোটেও এইসব কাণ্ডতে ভয় পাচ্ছি না, বুঝতে পেরেছো তুমি? তুমি বেশ বুঝদার। আফসোস, সবাই তোমার মতো নয়। বেশি জ্ঞান দিও না মিস্টার সান্টা। আগে এটা বলো যে তুমি কি গিফট এনেছো আমাদের জন্য। এখন স্যান্টা যখন এসেই গেছে, তখন উপহার না দিয়ে তো তুমি এখান থেকে যেতেই পারবে না। গিফট তো সবার জন্য আছে, কিন্তু ডেজির জন্য কিছু স্পেশাল আছে। ডেজি, তুমি তোমার গিফট এখন নয়, সবার যাওয়ার পর একা খুলবে। আমি চাই না আমার দেওয়া উপহার তুমি সবার সাথে শেয়ার করো। কি? কিন্তু কেন? আমার জন্য স্পেশাল? আমি তো তোমাকে চিনিও না। চেনো, খুব ভালো করে চেনো। আর আমিও তোমাকে হারিয়ে হারিয়ে চিনি। এখন হয়তো চিনতে পারছো না, 2 মিনিটে সব কিছু বুঝে যাবে। আরে থামো থামো স্যান্টা, কেন এরকম করছো? এমনিতেও এই ঘরে একা থাকে, একটু ভীরু প্রকৃতির আছে। তুমি চলে যাবে, তারপর সারা রাতে ভয় পাবে, আমাকে ফোন করে বলবে আমি ভয় পাচ্ছি। উফ, তোমরা বড্ড বেশি কথা বলো। এত কথার মাঝখানে আমরা গিফটের কথাটাই কিন্তু ভুলে যাচ্ছি। দাও সান্টা, আমার গিফট এবার বের করো দেখি। স্যান্টা তার ব্যাগ থেকে এক এক করে গিফট বার করতে লাগল, আর ক্যারোলিন, জন এবং এরিককে দিয়ে দিল। সবাই আনন্দ পেল, কিন্তু তারপর ব্যাগের সব থেকে নিচ থেকে একটা বড় বাক্স বার করল। তার র্যাপিং পেপার অনেক পুরনো ছিল, নোংরা, হয়তো অনেক বছর ধরে কোথাও পড়েছিল। আর তার মধ্যে থেকে একটা অদ্ভুত পচা গন্ধ বেরোচ্ছিল। ছি, কি দুর্গন্ধ বেরোচ্ছে এটা থেকে। তুমি আমার সঙ্গে কোনো বাজে মজা করছো না তো? সিরিয়াসলি, আমি এই ধরনের মজা একদম পছন্দ করি না। ডেজি, তোমার এটাই খামতি, তোমার মধ্যে ধৈর্য নেই। ওই যে একটা প্রবাদ আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বাক্সটা পুরনো হয়ে গেছে তো কি হয়েছে? এর ভেতরে যে উপহার রয়েছে সেটা তো তোমার, যেটা তুমি ডিজার্ভ করো। নিয়ে নে ডেজি, নিয়ে নে। মনে হয় সান্টা তোকে একটু বেশি চেনে, এসব জানে তোর ব্যাপারে। গাইজ, সিরিয়াসলি বলো, এটা তোমাদেরই একটা কোনো প্র্যাঙ্ক, তাই না? তোমরাই এনেছো না তোমাদের সঙ্গে এটা? আরে না রে পাগলি, আমরা যদি আনতাম তাহলে তোকে বলতাম না। আর আমরা বা এরকম একটা অদ্ভুত নমুনা কেন ধরে নিয়ে আসবো? এমনিতেও থ্যাংক ইউ মিস্টার সান্টা এত গিফটের জন্য। ইউর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। আচ্ছা, আমার কাজ শেষ। তোমাদের সবার সাথে আবার পরের বছর দেখা হবে। আর ডেজি, তোমার সাথে খুব তাড়াতাড়ি। কি তাড়াতাড়ি মানে? ডেজি কিছু জানতে চাইছিল, তার আগেই সেই অদ্ভুত স্যান্টা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সে চলে যাবার পর খানিকক্ষণ ধরে তারা আবার হাসি মজায় মেতে রইল, কিন্তু ডেজির প্রাণটা বেশ কিছুক্ষণ ধরফর করছিল। ওর পুরো মনটা ছিল স্যান্টার কথাগুলোর ওপরে। কিছুক্ষণ পর পার্টি শেষ হলো, তারপর বন্ধুরা তাকে বিদায় জানিয়ে চলে গেল। যখন নিস্তব্ধ হয়ে গেল, ডেজির ভয় আরও বেড়ে গেল, কারণ তখন সে একলা ছিল। সামনে পড়েছিল সেই গন্ধওয়ালা গিফট, আর কানের মধ্যে স্যান্টার কথাগুলো বাজছিল, একলাই খুলবে। আসলে কে ছিল এই স্যান্টা? আর এই গিফটের মধ্যে এমন কি আছে যেটা ও আমাকে একা খুলতে বলে গেল? এখানে হলে বসে তো আমার খুব একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। একটা কাজ করি, এটা আমার রুমে নিয়ে যাই।
ওখানে গিয়েই খুলবো। ডেজি তারপর ভারী বাক্সটা নিয়ে নিজের বেডরুমে চলে এলো। ঘরটা ছিল একদম নিস্তব্ধ। ও বেডে বসে কম্পিত হাতে গিফটের র্যাপিংটা ছিঁড়তে শুরু করলো। যখনই বক্সের ঢাকনাটা খুলল, ডেজির চোখগুলো বিস্ফারিত হয়ে গেল। ওর চিৎকারটা গলাতেই আটকে রইল। বক্সের ভেতর কোনো উপহার ছিল না, বরং ওই স্যান্টার কাটা মুন্ডু ছিল। আর সবথেকে ভয়ের ব্যাপার ছিল, সেই মুখের মধ্যে এখনো ছিল সেই শয়তানি হাসি। না না, ডেজি সেই বাক্সটা দূরে ছুঁড়ে ফেলে দিল। ঘরের কোণে গিয়ে ছিটকে পড়ল বাক্সটা। ডেজি বিছানার মধ্যে শুয়ে পড়ে নিজেকে চাদর ঢাকা দিয়ে দিল। তার পুরো শরীরটা ঘামে ভিজে গিয়েছিল। তখনই এটা এইসব কি হচ্ছে আমার সঙ্গে? আমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছি। হে ভগবান, এটা যেন স্বপ্নই হয়। চোখ খুলে যেন তাই দেখি। নো নো ডেজি, এটা কোনো স্বপ্ন নয়, এটাই সত্যি আমার প্রিয় ডেজি। আমি বলেছিলাম না, গিফটে তুমি সেটাই পাবে যেটা তুমি ডিজার্ভ করো। হঠাৎই জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। একটা তীব্র শীষের মতো আওয়াজ ডেজির কানে এসে ঢুকল। তীব্র আওয়াজে সে তার কান দুটোকে দুহাতে চাপা দিল। তখনই সে বুঝতে পারল ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে উঠেছে আর ঘরে কেউ এসেছে। ডেজি ভয়ে কাঁপতে কাঁপতে চোখ খুলল। সামনে দাঁড়িয়ে রয়েছে সেই স্যান্টা। তার ঘাটটা অদ্ভুতভাবে বেঁকা, আর ডেজিকে দেখে সে ভয়ঙ্করভাবে হাসতে লাগল। ডেজি নিজেকে বাঁচানোর জন্য পিছন দিকে সরে গেল, কিন্তু স্যান্টা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাচ্ছিল। তখন ডেজির হাত সাইডে টেবিলে ঠেকল, আর সেখানে থাকা একটা ফটো ফ্রেম হাতে লেগে পড়ে গেল। ডেজি দেখতে পেল সেই ভাঙা ফটোটাকে, যা ছিল তার বড় দাদার ছবি। দাদা? একদম ঠিক চিনেছ, আমি তোমার বড় দাদা। সত্যি সত্যি চিনে ফেললে? ও, এই ফটোটা পড়ার পর মনে পড়ল বুঝি? কি? তুমি তুমি আমার দাদা হতে পারো না। আমার দাদা তো 1 বছর আগে মারা গেছে। তুমি মিথ্যে বলছো। আমি পুলিশ ডাকবো। দূরে থাকো আমার থেকে। আরে আরে, আমার প্রিয় বোন, মনে হয় আমার মৃত্যুর জন্য তোমার বড় আফসোস হচ্ছে, কিন্তু তুমি বোধহয় একটা ছোট কথা ভুলে যাচ্ছ। আমাকে যে খুন করেছিল সে অন্য কেউ নয়, তুমি। স্মৃতিশক্তি বোধহয় কমজোর হয়ে গেছে, নাকি আগের ক্রিসমাসের রাতের কথা মনে করাবো? দেখো, ব্যাস অনেক হয়েছে। আমি জানি না যে তুমি কি বাজে কথা বলছো। আমি আমার দাদাকে কেন মারবো? ওকে আমি খুব ভালোবাসতাম। মিথ্যে। ভালোবাসা নয়, শুধুমাত্র সম্পত্তির ওপর তোমার ভালোবাসা ছিল। আমার শেয়ার তুমি চাইছিলে, আর আমাকে রাস্তা থেকে সরিয়ে ফেলা ছাড়া সেটা সম্ভব ছিল না। এই জন্য তুমি আমার গাড়ির ব্রেক ফেল করিয়ে দিলে। তুমি জেনে বুঝে আমাকে ওই পাহাড়ি রাস্তায় পাঠিয়েছিলে যাতে আমার অ্যাক্সিডেন্ট হয় আর আমি খাদে পড়ে যাই। আর ওটাই হলো, আমি খাদে পড়ে মারা গেলাম। আর তুমি এখানে আমার সম্পত্তির ওপর আয়েশ করছো। স্যান্টার চোখগুলো আগুনের মতো লাল হয়ে উঠছিল। এখন আমার প্রিয় বোনের কথা খুব মনে পড়ছে। আমি ওখানে একা একা থাকতে থাকতে বোর হয়ে গেছি। এই জন্য তুমি এবার আমার সাথে যাবে। না না দাদা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি সত্যিই লজ্জিত। দাদা প্লিজ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। দেখো কি ইনোসেন্ট লাগছে তোমায়, কিন্তু ডেজি, যত ভালো তুমি দেখাচ্ছ অতটা ভালো আমি হতে পারবো না। আমার বিচার আমি নিজে করব। হঠাৎই সারা বাড়িটা কাঁপতে লাগলো, যেন ভূমিকম্প হচ্ছে। জিনিসপত্র হাওয়াতে ভাসতে লাগলো। স্যান্টা 2 হাত বাড়ালো এবং ডেজির গলা টিপে ধরল। দাদা। স্যান্টার হাতগুলো ছিল লোহার মতো শক্ত। ডেজির পা হাওয়াতে দুলতে লাগলো।
ডেজির শরীরটা নীল বর্ণ হয়ে যাচ্ছিল। ও বাঁচার জন্য হাত পা ছুটতে লাগল। সেই অদৃশ্য শক্তির কাছে ও ছিল অসহায়। কিছুক্ষণের মধ্যেই সব শান্ত হয়ে গেল। ডেজির নিষ্প্রাণ শরীরটা মাটিতে ধরাস করে পড়ে গেল। সারা ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। গত বছর ঠিক এই সময়ে লোভের বশে নিজের দাদাকে খুন করেছিল। আজ ঠিক 1 বছর পর সেই দাদা তার প্রতিশোধ নিল। এবার হয়তো চিরকালের মতো সেই অতৃপ্ত আত্মা শান্তি পেল সারা জীবনের জন্যে।